সুধীমণ্ডলী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক 2015 সালের 21শে পদক প্রদান অনুষ্ঠান ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে বাংলাদেশ টেলিভিশনে এখন সরাসরি সম্প্রচার করা হচ্ছে। এটিএম শামসুজ্জামান দেশের একজন অন্য জনপ্রিয় অভিনেতা, পরিচালক, কাহিনীকার, চিত্রনাট্যকার, সংলাপ রচয়িতা ও গল্পকার। 1961 সালে কলকাতায় উদয়ন চৌধুরী কর্তৃক পরিচালিত মানুষের ভগবান চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে এটিএম শামসুজ্জামানের চলচ্চিত্র জীবনের সূচনা। অভিনয় জীবনের শুরুতে তিনি টিভি নাটক ও মঞ্চ নাটকে অভিনয় করেছেন। অভিনেতা হিসাবে চলচ্চিত্র পর্দায় এটিএম শামসুজ্জামানের আগমন 1965 সালে। তিনি এ পর্যন্ত অর্ধশতাধিক চিত্রনাট্য ও কাহিনী রচনা করেছেন। তিনি 4 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন এবং 1987 সালে শ্রেষ্ঠ অভিনেতা নির্বাচিত হন। শিল্পকলায় গৌরবজনক অবদানের স্বীকৃতিস্বরূপ জনাব এটিএম শামসুজ্জামানকে 2015 সালের 21শে পদকে ভূষিত করা হল। সম্মানিত সুধী, জনাব এটিএম শামসুজ্জামানকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে পদক গ্রহণের উদ্দেশ্যে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। অধ্যাপক ডাক্তার এম এ মান্নান। ডাক্তার এম এ মান্নান 1969 সালে স্নায়ু রোগ চিকিৎসক হিসেবে তদানীন্তন IPGMR তথা পিজিও হাসপাতালে যোগদান করেন। বর্তমানে এটি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। 1984 সালে আন্তর্জাতিক মানসম্পন্ন বাংলাদেশ জার্নাল অব নিউরোসায়েন্স প্রতিষ্ঠাপূর্বক তিনি পত্রিকাটির সম্পাদক হিসাবে কাজ শুরু করেন। 1987 সালে তিনি বাংলাদেশ সোসাইটি অব নিউরোসায়েন্স প্রতিষ্ঠা করেন। অধ্যাপক এম এ মান্নান দীর্ঘদিন যাবৎ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থেকে বাংলাদেশের চিকিৎসা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। স্নায়ুরোগের চিকিৎসায় কাঁচা সুপারি রস থেকে তার আবিষ্কৃত এরিকোনা ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। বর্তমানে এই ঔষধ ব্যবহারে বিপুল সংখ্যক স্নায়ুরোগী উপকৃত হচ্ছেন। অধ্যাপক এম এ মান্নান খেসারি ডাল থেকে সৃষ্ট লেথারিজম নিরাময়ে বাংলাদেশে প্রথম গবেষণা পরিচালনা ও সচেতনতা সৃষ্টির প্রয়াস চালিয়েছেন। শিক্ষা, চিকিৎসা ও সামাজিক বিষয়ে তাঁর শতাধিক প্রবন্ধ ও গবেষণামূলক নিবন্ধ দেশ বিদেশের বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে। অধ্যাপক এম এ মান্নান 1990 সালে গড়ে তোলেন সেবামূলক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান নিউরোলজি ফাউন্ডেশন। 1992 সালে গঠন করেন এপিলেপসি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং 2004 সালে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ এপিলেপসি ফাউন্ডেশন। 1991 সালে তিনি নিউরো নামে একটি ত্রৈমাসিক শিক্ষা সাহিত্য বিজ্ঞান বিষয়ক পত্রিকার প্রকাশ শুরু করেন। তিনি বাংলাদেশে স্নায়ুরোগ চিকিৎসার পথিকৃৎ হিসেবে স্বীকৃত। রাজনৈতিক অঙ্গনেও তার যথেষ্ট অবদান রয়েছে। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে 8ম ও 9ম জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। শিক্ষায় গৌরবজনক অবদানের স্বীকৃতিস্বরূপ অধ্যাপক ডাক্তার এম এ মান্নানকে 2015 সালের 21শে পদকে ভূষিত করা হল। সম্মানিত সুধী, অধ্যাপক ডাক্তার এম এ মান্নানকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে পদক গ্রহণের উদ্দেশ্যে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সনদ কুমার সাহা। অধ্যাপক সনদ কুমার সাহা দেশের একজন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সাহিত্যিক। ইংরেজি এবং বাংলা ভাষায় অর্থনীতি বিষয়ে তার অনেক নিবন্ধ প্রকাশিত হয়েছে। সংস্কৃত, বাংলা এবং ইংরেজি সাহিত্যে তার অগাধ পাণ্ডিত্য রয়েছে। কালিদাস ও রবীন্দ্রনাথ সহ দেশি বিদেশি বিশিষ্ট লেখকদের সম্পর্কে তিনি অনেক প্রবন্ধ রচনা করেছেন। তার ভাষা শৈলী অত্যন্ত প্রাঞ্জল ও পাঠকপ্রিয়। বিষয়ের দুরূহতা অতিক্রম করে তিনি সহজ সরল ভাষায় নিজের বক্তব্য প্রকাশ করতে পারেন।
এ পর্যন্ত সনৎ কুমার সাহার 9টি প্রবন্ধের বই প্রকাশ পেয়েছে। বাংলাদেশ অর্থনীতি সমিতি অর্থনীতিতে বিশেষ অবদানের জন্য তাকে 2007 সালে স্বর্ণপদক এবং প্রবন্ধের জন্য বাংলা একাডেমি তাকে 2012 সালে সাহিত্য পুরস্কার দিয়ে সম্মানিত করেছে। শিক্ষায় গৌরবজনক অবদানের স্বীকৃতিস্বরূপ জনাব সনৎ কুমার সাহাকে 2015 সালের 21শে পদকে ভূষিত করা হল। সম্মানিত সুধী জনাব সনৎ কুমার সাহার পক্ষে তার ভ্রাতুষ্পুত্র সোমাদিত্য সাহাকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে পদক গ্রহণের উদ্দেশ্যে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আবুল কালাম মোহাম্মদ জাকারিয়া। আবুল কালাম মোহাম্মদ জাকারিয়া পেশাগত জীবনে একজন সরকারি কর্মকর্তা। তিনি গভীর অধ্যবসায়ের সঙ্গে দেশের প্রত্নতত্ত্ব সম্পদের সংরক্ষণ সংগ্রহ এবং এই সংক্রান্ত গবেষণা প্রকাশনা কার্যক্রম পরিচালনা করেছেন। স্থাবর পুরাকীর্তির অবস্থান শনাক্তকরণ এবং স্থানীয় সুধী সমাজকে সংগঠিত করে সাংস্কৃতিক সম্পদ সংরক্ষণের কাজে তিনি নিজেকে নিয়োজিত রেখেছেন। তিনি বিপুল সংখ্যক দুর্লভ দেশি বিদেশি পাণ্ডুলিপির অনুবাদ ও সম্পাদনা করেছেন। নৃতত্ত্ব, মুদ্রাতত্ত্ব, মূর্তিতত্ত্ব, মধ্যযুগের বাংলা সাহিত্যের দুর্লভ পাণ্ডুলিপি ও ফার্সি পাণ্ডুলিপির সংগ্রহ এবং সেগুলো অনুবাদ করে আবুল কালাম মোহাম্মদ জাকারিয়া বাংলাদেশের ইতিহাস, প্রত্নতত্ত্ব বিষয়ক গবেষণা ও প্রকাশনার অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছেন। মাঠ পর্যায়ে তার গবেষণা অনুসন্ধান কার্যক্রমের ফলে সীতাকোট বিহার, ওয়ারী বটেশ্বর, ভিতরগড় ও জগদ্দল বিহারে প্রত্নতাত্ত্বিক খনন পরিচালিত হচ্ছে। প্রত্ন সম্পদ সংক্রান্ত বিষয়ে তার উল্লেখযোগ্য বই প্রকাশিত হয়েছে। তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, এশিয়াটিক সোসাইটি প্রদত্ত গোল্ড মেডেল সহ বিভিন্ন পুরস্কার সম্মাননা লাভ করেছেন। গবেষণায় গৌরবজনক অবদানের স্বীকৃতিস্বরূপ জনাব আবুল কালাম মোহাম্মদ জাকারিয়াকে 2015 সালে 21শে পদকে ভূষিত করা হল। সম্মানিত সুধী জনাব আবুল কালাম মোহাম্মদ জাকারিয়াকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে পদক গ্রহণের উদ্দেশ্যে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। কামাল লোহানী। কামাল লোহানী 1952 সালে পাবনা এডওয়ার্ড কলেজে ছাত্র থাকা অবস্থায় সাংস্কৃতিক কার্যক্রমের সঙ্গে যুক্ত হন। তিনি একাধারে গ্রন্থনা, উপস্থাপনা ও আবৃত্তিতে পারদর্শিতা প্রদর্শন করেন। 1953 সালে মুসলিম লীগের সম্মেলন উপলক্ষে তৎকালীন পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী নুরুল আমিনের পাবনা আগমনের প্রতিবাদ করায় কামাল লোহানী গ্রেফতার হন। তিনি 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্টের পক্ষে প্রচারে অংশগ্রহণ করেন এবং সে বছরের 22শে ফেব্রুয়ারি তারিখে পুনরায় গ্রেফতার হন। দীর্ঘ কারাবাসের পর মুক্তি পেয়ে 1955 সালে তিনি ঢাকায় সাংবাদিকতা পেশায় যোগ দেন। 1958 সালে সামরিক আইন জারির পর কামাল লোহানী আত্মগোপন করেন। 62 শিক্ষা আন্দোলনে তাঁর বিরুদ্ধে হলিয়া জারি হয় এবং তিনি গ্রেফতার হন। কারামুক্তির পর তিনি সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন। 1970 সালে তিনি তদানীন্তন পূর্ব পাকিস্তান সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিনি বিভিন্ন সময়ে আজাদ, সংবাদ, পূর্বদেশ, বঙ্গবার্তা সহ বিভিন্ন দৈনিক পত্রিকায় সম্পাদক ও অন্যান্য দায়িত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন। মহান মুক্তিযুদ্ধের প্রাক্কালে সাংস্কৃতিক কর্মী ও সংগঠনগুলিকে সংগঠিত করে বিক্ষুব্ধ শিল্প সমাজ গঠনের প্রক্রিয়ায় জনাব কামাল লোহানী যুক্ত ছিলেন। তিনি মুক্তিযুদ্ধকালে স্বাধীন বাংলা বেতারের বার্তা বিভাগের প্রধান ছিলেন।
দেশের স্বাধীনতার পর মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা এবং প্রতিক্রিয়াশীল ও সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে কামাল লোহানী সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের উপদেষ্টা এবং উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি। তিনি দীর্ঘকাল বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন। তিনি মুক্তিযুদ্ধ আমার অহংকার, রাজনীতি মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলা বেতার, আমাদের সংস্কৃতি ও সংগ্রাম, আমরা হারব না এবং লড়াইয়ের গান সহ বেশ কয়েকটি গ্রন্থের প্রণেতা। সাংবাদিকতায় গৌরবজনক অবদানের স্বীকৃতি স্বরূপ জনাব কামাল লোহানীকে 2015 সালের 21 পদকে ভূষিত করা হল। সম্মানিত সুধী জনাব কামাল লোহানীকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে পদগ্রহণের উদ্দেশ্যে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ফরিদুর রাজা সাগর। ফরিদুর রাজা সাগর এদেশের টেলিভিশন তথা গণমাধ্যমের অন্যতম কৃতি ব্যক্তিত্ব। বাংলাদেশের টেলিভিশন চালু হওয়ার পর এই মাধ্যম যাদের জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত হয়েছে তিনি তাদের অন্যতম। ছোটবেলা থেকে তিনি টেলিভিশনের সৃজনশীল নানা অনুষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। ক্যামেরার পেছনে ও সামনে বিভিন্ন দায়িত্ব পালনের মধ্য দিয়ে তিনি দর্শকদেরকে উপহার দিয়েছেন বহু নতুন সৃষ্টি। টেলিভিশনকে জনকল্যাণমুখী গণমাধ্যম হিসেবে গড়ে তোলার ক্ষেত্রেও তিনি উল্লেখযোগ্য অবদান রেখেছেন। বাংলাদেশ টেলিভিশনের দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি ও তার ঘনিষ্ঠ সহকর্মীরা গড়ে তোলেন টেলিভিশন সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম এবং ডিজিটাল স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আই। এ সকল প্রতিষ্ঠানের মাধ্যমে জনাব ফরিদুর রাজা সাগর মুক্তিযুদ্ধের চেতনার বিকাশ, দেশজ সংস্কৃতির লালন এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রেখে চলেছেন। তাঁর প্রযোজনায় এ যাবৎ শতাধিক চলচ্চিত্র নির্মিত হয়েছে। এগুলির মধ্যে অর্ধ শতাধিক চলচ্চিত্র জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার লাভ করেছে। এক জীবনে টেলিভিশন, টেলিভিশন আরেক জীবনে ও বাংলা টেলিভিশনের 50 বছর প্রভৃতি গণমাধ্যম সংক্রান্ত বিষয়ে জনাব ফরিদুর রাজা সাগরের উল্লেখযোগ্য রচনা। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা 120টির বেশি। তিনি শিশু সাহিত্যে বাংলা একাডেমি পুরস্কার এবং অগ্রণী ব্যাংক সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন। গণমাধ্যমের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি স্বরূপ জনাব ফরিদুর রাজা সাগরকে 2015 সালের 21 পদকে ভূষিত করা হল। সম্মানিত সুধী জনাব ফরিদুর রাজা সাগরকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে পদগ্রহণের উদ্দেশ্যে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ঝর্ণাধারা চৌধুরী। ঝর্ণাধারা চৌধুরী চট্টগ্রামের প্রবর্তক সংঘের শিক্ষিকা এবং অনাথালয়ের তত্ত্বাবধায়ক হিসাবে মানব সেবায় ব্রতী হন। অনাথ শিশুদের জীবন গঠনে তিনি মূল্যবান ভূমিকা পালন করেছেন। সেবা ও প্রেরণা দিয়ে তিনি শিশুদেরকে আত্মপ্রত্যয়ী ও স্বাবলম্বী করে গড়ে তুলেছেন। 1946 সাল থেকে ঝর্ণাধারা চৌধুরী মহাত্মা গান্ধীর অনুসারীদের সঙ্গে নোয়াখালী জেলার সোনাইমারী উপজেলার জয়াগে প্রতিষ্ঠিত গান্ধী আশ্রম ট্রাস্টের সঙ্গে যুক্ত হন। গান্ধী দর্শন অনুসারে তিনি সকল কার্যক্রম পরিচালনা করছেন। বর্তমানে তিনি এই ট্রাস্টের সচিব হিসেবে কর্মরত। 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালে ঝর্ণাধারা চৌধুরী প্রবর্তক সংঘের প্রায় 500 শিশু ও কিশোরীকে পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে বাঁচিয়ে আগরতলা নিয়ে যান। সেখানে তিনি ত্রাণ কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
ঝর্ণাধারা চৌধুরী নারী অধিকার প্রতিষ্ঠা এবং মহিলাদের ক্ষমতায়নের বিষয়ে সর্বদা সক্রিয় ছিলেন। শিক্ষা বিস্তার, নারী উন্নয়ন এবং সমাজে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিনি বিভিন্ন সময়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন পদক ও সম্মাননা পেয়েছেন। ভারত সরকার কর্তৃক তিনি পদ্মশ্রী পদক সম্মাননায় ভূষিত হয়েছেন। সমাজসেবায় গৌরবজনক অবদানের স্বীকৃতিস্বরূপ ঝর্ণাধারা চৌধুরীকে 2015 সালের 21 পদকে ভূষিত করা হল। সম্মানিত সুধী, ঝর্ণাধারা চৌধুরীকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে পদক গ্রহণের উদ্দেশ্যে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। শ্রীমৎ সত্যপ্রিয় মহাথেরো। শ্রীমৎ সত্যপ্রিয় মহাথেরো 1950 সালে তরুণ বয়সে সংসার বিভাগী হন, প্রব্রজ্যাধর্মী দীক্ষা নেন এবং বিধুভূষণ বড়ুয়ার পরিবর্তে সত্যপ্রিয় নাম গ্রহণ করেন। একই বছর তিনি ভিক্ষু হিসাবে দীক্ষিত হন। 1954 সালে তিনি উচ্চতর ধর্মীয় শিক্ষা গ্রহণের জন্য মিয়ানমার গমন করেন। পঠন পাঠন, অধ্যয়ন, গ্রন্থ রচনা ও সাধনায় 10 বছর কাটিয়ে 1964 সালে তিনি দেশে ফিরে আসেন। তখন থেকে তিনি রামু কেন্দ্রীয় সীমা বিহারের অধ্যক্ষ পদে আসীন আছেন। মুক্তিযুদ্ধ চলাকালে শ্রীমৎ সত্যপ্রিয় মহাথেরো ধর্মবিশ্বাস নির্বিশেষে বিপদাপন্ন নারী পুরুষকে নিজের বিহারে আশ্রয় দিয়েছিলেন। 2006 সালে তিনি বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু সংঘের সর্বোচ্চ সংগঠন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। তিনি বহু আন্তর্জাতিক সম্মেলন ও সেমিনারে যোগদান করেছেন। 2003 সালের 14 মার্চ মিয়ানমার সরকার তাকে ধর্ম বিষয়ে পাণ্ডিত্য এবং ধর্ম প্রচারের মাধ্যমে শান্তি বিস্তারে অবদান রাখার জন্য পরিপূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় অগ্র মহা সদ্ধর্ম জ্যোতি পতাকা উপাধি প্রদান করেন। সমাজসেবায় গৌরবজনক অবদানের স্বীকৃতি স্বরূপ শ্রীমৎ সত্যপ্রিয় মহাথেরোকে 2015 সালের 21 পদকে ভূষিত করা হল। সম্মানিত সুধী, শ্রীমৎ সত্যপ্রিয় মহাথেরোকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে পদক গ্রহণের উদ্দেশ্যে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। অধ্যাপক ডক্টর অরূপ রতন চৌধুরী। ডক্টর অরূপ রতন চৌধুরী মহান মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতারে শব্দ সৈনিক হিসেবে কাজ করেন। তিনি ধূমপান ও মাদক বিরোধী আন্দোলনে এবং স্বাস্থ্যসম্মত জীবন ব্যবস্থার উন্নয়নে দীর্ঘ 35 বছর যাবৎ সক্রিয় রয়েছেন। বাংলাদেশে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একজন ডেন্টাল সার্জন হিসেবে অধ্যাপক অরূপ রতন চৌধুরী পুস্তক প্রকাশনা, পত্রপত্রিকায় লেখালেখি এবং বিভিন্ন রোগ প্রতিরোধের বিষয়ে প্রচার মাধ্যমে অনুষ্ঠান নির্মাণের মাধ্যমে মুখ ও দাঁতের যত্ন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। ডায়াবেটিস ও মুখের রোগ নিয়ে তাঁর গবেষণার ফলাফল এই যাবৎ 39টি আন্তর্জাতিক সম্মেলনে উপস্থাপিত হয়েছে। অরূপ রতন চৌধুরী একজন সংস্কৃতি মনস্ক ব্যক্তি। তিনি বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নিয়মিত রবীন্দ্রসঙ্গীত শিল্পী। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক প্রদত্ত টোব্যাকো অর হেলথ মেডেল ছাড়াও বাচশ্বাস পুরস্কার, মাদার তেরেসা স্বর্ণপদক এবং অতীশ দীপঙ্কর স্বর্ণপদক লাভ করেছেন। সমাজসেবায় গৌরবজনক অবদানের স্বীকৃতি স্বরূপ
অধ্যাপক ডক্টর অরূপ প্রধান চৌধুরীকে 2015 সালের 21শে পদকে ভূষিত করা হল। সম্মানিত সুধী, অধ্যাপক ডক্টর অরূপ প্রধান চৌধুরীকে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক পদক গ্রহণের উদ্দেশ্যে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সকলকে অনেক ধন্যবাদ। সম্মানিত সুধীমণ্ডলী, এখন আজকের অনুষ্ঠানের সভাপতি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুজ্জামান নূর এমপিকে সভাপতির ভাষণ দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসাদুজ্জামান নূর এমপি। Ladies and gentlemen, may I now invite Mr. Asaduzzaman Noor, the Honorable Minister for Cultural Affairs of the Government of People's Republic of Bangladesh, to deliver his speech. 21শে পদক 2015 প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উপস্থিত মাননীয় মন্ত্রীবর্গ, মাননীয় প্রধানমন্ত্রীর সম্মানিত উপদেষ্টাবৃন্দ, মাননীয় জাতীয় সংসদের সদস্যবৃন্দ, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, এক্সেলেন্সিস, 21শে পদকপ্রাপ্ত গুণীজন এবং উপস্থিত সুধীজন, সবাইকে শ্রদ্ধা, প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই 52 ভাষা আন্দোলনের অমর শহীদদের স্মরণ করছি গভীর শ্রদ্ধাভরে। গভীর শ্রদ্ধায় স্মরণ করছি মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদ, 3 লক্ষ নির্যাতিত মা বোন এবং বীর মুক্তিযোদ্ধাদের। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতায়। সম্মানিত সুধী, আমাদের সংগ্রাম ছিল স্বাধীন আবাসভূমির জন্য। আমাদের সংগ্রাম ছিল মাতৃভাষায় কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্য। আমাদের সংগ্রাম ছিল হাজার বছরের বাঙালি সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্য রক্ষার জন্য। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মাতৃভাষায় কথা বলার অধিকার নিয়ে যে আন্দোলনের সূচনা হয়েছিল, সেই আন্দোলন পূর্ণতা পেয়েছিল তাঁরই নেতৃত্বে স্বাধীনতার সংগ্রামে। আর তাই আমাদের প্রতিবাদী চেতনার মূল ভিত্তি হচ্ছে 21-এর চেতনা। 21-এর চেতনাই মুক্তিযুদ্ধের চেতনা হয়ে আমাদের মানবিক চেতনার বিকাশ ঘটিয়েছে। সুধীজন, আপনারা জানেন, স্ব ক্ষেত্রে গুণী মানুষদের সম্মাননা জানাতেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে প্রবর্তন করা হয়েছে অন্যতম সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক 21শে পদক। একটি জাতি কতটা সভ্য সেটি নির্ভর করে সেই জাতি তার গুণী মানুষদের কতটা কদর করে। একটি জাতি এগিয়ে যায় তখনই যখন সেই জাতি তার গুণীজনদের সম্মান দিতে শেখে। গুণীজনদের যথাযথ সম্মাননা জানাতে আমাদের কোনো কার্পণ্য নেই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক তত্ত্বাবধানে স্ব ক্ষেত্রে যোগ্য ও গুণী মানুষদের আমরা সম্মান জানিয়ে আসছি, আমরা ধন্যবোধ করছি। এবারও আমরা একই ধারাবাহিকতায় বিভিন্ন ক্ষেত্রে যথাযোগ্য ব্যক্তিকেই 21শে পদকের জন্য নির্বাচিত করেছি। সমবেত সুধী, 1974 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় বাংলায় ভাষণ দিয়ে বিশ্ব দরবারে বাংলা ভাষার গৌরবকে তুলে ধরেন। আজ তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার বাংলা ভাষাকে জাতিসংঘের একটি দাপ্তরিক ভাষা করবার জন্য আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা আশা করি তাঁরই প্রচেষ্টায় অচিরেই জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি পাবে আমাদের প্রিয় বাংলা ভাষা।
আমরা জানি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টার ফলে 1999 সালে ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছে, যা বিশ্ব পরিমণ্ডলে আমাদের